হুম আজকে আমরা এখন শুরু করতে যাব এই যে ম্যাগনেটিক প্রপার্টিজ অ্যান্ড ম্যাগনেটিজম এই চ্যাপ্টারের সেকেন্ড ভিডিও ক্লাস। আজকে আমরা যে অংশটা পড়ব পুরোটাই বোরিং। বোরিং মিন্স অনেকটা জিনিসই আছে একটু পড়ে মনে রাখার মতো, তবে ইন্টারেস্টিং লাগবে। আমরা এতদিন ম্যাগনেট সম্পর্কে যা কিছু পড়েছি, আমাদের কিছু কিছু জায়গায় যে কনসেপ্টগুলো রয়ে গেছে ভুলভাল বা হয়তো ঠিকঠাক ক্লিয়ার হয়নি, আজকে কিন্তু ক্লিয়ার হবে। অর্থাৎ আমি যেটা বলতে যাচ্ছি, আজকে আমরা মেন যে কনসেপ্টটা করব বি এবং এইচ নিয়ে, এবং নতুন একটা কনসেপ্ট আসবে এম, নতুন একটা কোয়ান্টিটি। তাহলে আমরা মূলত কিন্তু বি এবং এইচ নিয়ে কনসেপ্টটা করব। আমি আরেকবার বলি, অনেক দিন আগে আলোচনা করেছিলাম বি এর নাম হলো ম্যাগনেটিক ফিল্ড অর্থাৎ চৌম্বক ক্ষেত্র, অথবা বলবো ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, চৌম্বক ক্ষেত্র পড়ল। পরবর্তীকালে হয়েছে চৌম্বক আবেশ, ম্যাগনেটিক ইন্ডাকশন, এবং ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি, চৌম্বক প্রবাহ ঘনত্ব, যেটা আমরা ইন্ডাকশন চ্যাপ্টারে গিয়ে পড়ব। এইচ, এইচ এর নাম আমরা বলেছিলাম ম্যাগনেটিক ইন্টেন্সিটি, যেটার বাংলা হলো চৌম্বক প্রাবল্য অথবা ম্যাগনেটাইজিং ফিল্ড, চুম্বকন ক্ষেত্র। এই যে টার্মগুলো মানে মিনিংটা সম্পূর্ণ আলাদা, ম্যাগনেটাইজিং আর ম্যাগনেটিক, এখান থেকেই পুরো কনসেপ্টটা হবে। তাহলে বি এবং এইচ এর কনসেপ্টটা এবার একটু আমি বলছি কীরকম। যেমন এইটা একটা রিজিয়ান, এই রিজিয়ানটার মধ্যে আমি ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে চাই। তাহলে আমি কি করলাম, এন এস, তাহলে এন থেকে এস এর দিকে ম্যাগনেটিক ফিল্ড এলো, ম্যাগনেটিক ফিল্ড লাইন আমরা আঁকলাম এন থেকে এস। তাহলে এই রিজিয়নটাতে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো। রিজিয়নটাকে আমি যদি ফাঁকা হিসাবে রাখি, মানে কোনো যদি শেপ তার না দিই, তাহলে এইরকমভাবেই থাকবে। অর্থাৎ এটা একটা রিজিয়ন, এটা একটা ফাঁকা জায়গা। ফাঁকা জায়গা মানে আমরা কি ধরবো, হয় এটাতে বায়ু আছে মানে এয়ার মিডিয়াম, আর না হলে ধরবো যে ভ্যাকুয়াম। একদম সিম্পলভাবে বলছি, কিন্তু ব্যাপারটা সেইভাবেই ভাববে। তাহলে এখন আমরা যেটা ভাবছি, এই যে এন এবং এস ম্যাগনেটিক ফিল্ড এটা দিয়েছি, এর মানে হলো এই মাঝখানের যে রিজিয়নটাতে আমি একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে চাই। ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে চাই বললেই তাহলে আমরা যেটা দিয়েছি যে এন এবং এস, এটাকে বলবো কজ, মানে রিজন বা কারণ আমরা যদি বলি। অর্থাৎ এই দুটোর ফলেই এখানে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। তাহলে এফেক্টটা হলো ম্যাগনেটিক ফিল্ড। এই যে দুটো পোল স্ট্রেন দিয়ে যেটা আমরা দিচ্ছি তাকেই বলবো এইচ, ম্যাগনেটাইজিং ফিল্ড বা ম্যাগনেটিক ইন্টেন্সিটি, অর্থাৎ এইচ। তাহলে এইচ এর মান ডিপেন্ড করবে, আমি এখন সরাসরি বা সহজভাবে ভাবতে পারি, এই দুটোর পোল স্ট্রেংথ ইনক্রিজ করলে ইনক্রিজ করবে, ডিক্রিজ করলে ডিক্রিজ করবে। অর্থাৎ এস এবং এন এই দুটো মেরু শক্তি যদি বাড়ায় তাহলে এইচ এর ভ্যালু বাড়বে, মেরু শক্তি কমালে এইচ এর ভ্যালু কমবে, মানে ম্যাগনেটিক ইন্টেন্সিটি বা চৌম্বক প্রাবল্যের মান কমবে বা বাড়বে। তাহলে এখন প্রশ্ন উঠে আসছে যে এইচ দিয়ে আমরা এই যে অঞ্চলে চৌম্বক ক্ষেত্রটা তৈরি করছি এটাকে বলবো বি জিরো। কেন বি জিরো বলছি না, এটা ভ্যাকুয়াম বলে, এটা ফ্রি স্পেস বা এয়ার মিডিয়াম, অ্যাটমসফিয়ার আছে, ফ্রি এয়ার, সেই জন্য এটা বি জিরো। এখন আমি যদি এই বি জিরোর মধ্যে একটা মেটেরিয়াল রাখি, এটা একটা ম্যাগনেটিক সাবস্টেন্সই আমি রাখবো, ধরলাম যে এফি, বা এটা আরেকটা মেটেরিয়াল রাখবো, এটা হয়তো নিকেল,
অর্থাৎ আমি ভ্যাকুয়ামের জায়গাটা ভ্যাকুয়াম না রেখে কিছুটা জায়গা জুড়ে আমি এফি এবং এনআই অর্থাৎ লোহা এবং নিকেলের পাত রাখলাম, প্লেট, বা আমরা ধরতে পারি এটা একটা স্ল্যাব রেখে দিলাম। তখন কি হবে, এই চৌম্বক ক্ষেত্রের প্রভাবের উপর পড়বে, অর্থাৎ এই ম্যাগনেটিক ফিল্ডের এফেক্ট এর উপর পড়বে। পড়লে তখন এর মধ্যে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে সেটা নিশ্চয়ই এই বাইরেরটার মতো নয়, অর্থাৎ বাইরে যা ম্যাগনেটিক ফিল্ড থাকে তার থেকে এটা বেশি, এই বাইরে যে ম্যাগনেটিক ফিল্ড তার থেকে এটা বেশি, অর্থাৎ এই ভেতরে ম্যাগনেটিক ফিল্ড অবশ্যই বেশি হবে। তাহলে এখন প্রশ্ন উঠে আসছে যে এই জায়গায় যে ম্যাগনেটিক ফিল্ড আর এই জায়গায় যে ম্যাগনেটিক ফিল্ড তো আলাদা, তাহলে এখানে নতুন করে যেটা এক্সট্রা এলো সেটা কার প্রপার্টির জন্য? এই নিকেলের প্রপার্টির জন্য। বা বলতে পারবো এই জায়গাটাতে আগে B0 ম্যাগনেটিক ফিল্ড ছিল, এখন এখানে লোহার জন্য আলাদা, তো সেই আলাদাটা এসছে কার জন্য? এফির জন্য। অর্থাৎ নতুন করে যেটা তৈরি হচ্ছে ওর মধ্যে ম্যাগনেটিক ফিল্ড এক্সট্রা করে, তার নাম দেওয়া হবে ম্যাগনেটাইজেশন বা ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন, যেটাকে বাংলা করলে হয় চুম্বকন বা চুম্বকন মাত্রা। আবার বলছি, এটা যখন ফ্রি স্পেস বা ভ্যাকুয়াম ছিল তখন সেখানে মানে শূন্য মাধ্যম যখন ছিল তখন যে চৌম্বক ক্ষেত্র শুরু হয়েছিল বা উৎপন্ন হয়েছিল সেটার নাম দিচ্ছি আমরা B0। ওটাকে যদি আমরা চৌম্বক ক্ষেত্র বলি, তাহলে এর মধ্যে নতুন করে যেটা তৈরি হবে, সেই নতুন করে যেটা তৈরি হচ্ছে সেটা এক্সট্রা কিছু আছে। মানে এই জায়গাটা ফাঁকা থাকলে আমার B0 থাকতো, তাহলে এই জায়গাটায় যে লোহা এই পাত বা এই উপাদানের যে পাত রাখা আছে বা এই জায়গাতে নিকেলের যে পাত রাখা আছে, এর জন্য একটা এক্সট্রা চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে। তখন সেটার নাম আর চৌম্বক ক্ষেত্র বলছি না, নতুন করে যেটা তৈরি হচ্ছে তার নাম ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন বা ম্যাগনেটাইজেশন, অর্থাৎ চুম্বকন বা চুম্বকন মাত্রা। আর এই প্রপার্টি মানে এই যে লোহা এবং নিকেলের এই যে প্রপার্টি, যে নতুন করে একটা চুম্বকন তৈরি করা, এই প্রপার্টির নাম হচ্ছে ম্যাগনেটিজম বা চুম্বকত্ব, যেটা আমরা চ্যাপ্টারের নামে দেখেছি। তাহলে আজ থেকে আমরা আলোচনা করব এই লোহা এবং নিকেল এদের কি প্রপার্টি, সেই জন্য ম্যাগনেটিক প্রপার্টি। বা আগের দিন আমরা দেখেছি ম্যাগনেটের প্রপার্টি, একটা কয়েলের প্রপার্টি, একটা সলিনয়েডের প্রপার্টি, আর এর মধ্যে যে নতুন করে যে চৌম্বক ক্ষেত্রটা তৈরি হওয়ার প্রবণতা বা সেই প্রপার্টি, তার নাম হচ্ছে ম্যাগনেটিজম। এই ম্যাগনেটিজমের ফলে এখানে যে চৌম্বক ক্ষেত্রটা তৈরি হবে সেটা অনেকটাই বেশি হবে। বোঝা গেল কথাটা? তাহলে সেই নতুন করে যে চৌম্বক ক্ষেত্রটা তৈরি হচ্ছে তার নাম হলো এম। তাহলে এম এর নাম হচ্ছে ম্যাগনেটাইজেশন, আর এইচ আগে ছিল ম্যাগনেটাইজিং ফিল্ড অথবা ম্যাগনেটিক ইন্টেন্সিটি, ম্যাগনেটাইজিং ফিল্ড অর ম্যাগনেটিক ইন্টেন্সিটি। আর বি যেটা আগে ছিল, যেটাকে আমরা B0 ধরেছি, এটা ফ্রি স্পেস বলে, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক ইন্ডাকশন, যাই বলি না কেন। তাহলে এখন এই প্রপার্টিটার মধ্যে যে লাইন্স অফ ফোর্স পাবো সেটা কিন্তু এখন দুজনের রেজাল্ট। মানে একটা এক্সটার্নাল যে ম্যাগনেটিক ফিল্ড যেটা B0, যেটা ভ্যাকুয়ামে বা ফ্রি স্পেসে, অর্থাৎ শূন্য মাধ্যমে যে চৌম্বক ক্ষেত্র ছিল সেই চৌম্বক ক্ষেত্র, এবং নতুন করে যে এর মধ্যে যে চৌম্বকত্ব ধর্মটা তৈরি হয়েছে অর্থাৎ চুম্বকন, এই দুটোর রেজাল্টেন্ট বা সুপারপজিশন যে প্রপার্টি, সেটাই আমরা এখন এর মধ্যে দেখতে পাবো। নতুন করে যেটা এর মধ্যে দেখতে পাচ্ছি সেটা চুম্বকন, ম্যাগনেটাইজেশন, আর বাইরের যে ম্যাগনেটিক ফিল্ড, এই দুটো রেজাল্টেন্ট এর মধ্যে দেখতে পাবো বলে এখানে যে রেখাটি পাবো তার নাম হবে চৌম্বক আবেশ রেখা, অর্থাৎ ম্যাগনেটিক লাইন্স অফ ইন্ডাকশন। এই আবেশ নামটা কেন বললাম না, নতুন করে ওর মধ্যে আবিষ্ট হয়েছে কিছুটা অতিরিক্ত চৌম্বক ধর্ম, যেটা বাইরের চৌম্বক ক্ষেত্রের প্রভাব ছাড়াও
আরও নতুনত্ব কিছু আছে, অর্থাৎ অতিরিক্ত কিছু আছে। সেই জন্য ডেফিনেশনে বলা হচ্ছে যে আবেশ রেখাটা অন্য কিছু নয়, বাইরের চৌম্বক ক্ষেত্রের বলরেখা আর ওর মধ্যে যে চুম্বকন তৈরি হয়েছিল সেই চুম্বকন রেখা, মানে চুম্বকন মাত্রার জন্য যে চুম্বকন রেখা, সেই চুম্বকন রেখা এবং বাইরের বলরেখা, এই দুটোর সংমিশ্রণে তৈরি হয়েছে এর মধ্যে যেটা, তারই নাম চৌম্বক আবেশ রেখা। তাহলে আমি বলবো চৌম্বক আবেশ রেখা বা ম্যাগনেটিক লাইন্স অফ ইন্ডাকশন যেটা, এটা কিন্তু দুটো লাইনের সুপারপজিশন, লাইন্স অফ ফোর্স আর লাইন্স অফ ম্যাগনেটাইজেশন, এইটা আমরা মনে রাখবো। তাহলে আমরা যেটা মনে রাখলাম, ম্যাগনেটিক লাইন্স অফ ইন্ডাকশন যেটা এর মধ্যে তৈরি হবে, মানে ওই মেটেরিয়ালটার মধ্যে, তাতে কি কি থাকবে? ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স প্লাস ম্যাগনেটিক লাইন্স অফ ম্যাগনেটাইজেশন করে দিই, লাইন্স অফ ম্যাগনেটাইজেশন। এই দুটোর, এটা আমরা মনে রাখবো, জাস্ট এরকম প্লাস আকারে লিখছি মানে প্লাস নয়, সুপারপজিশন বলেই এটাকে আমরা মনে রাখার জন্য এই কথাটা আমরা বললাম, লাইন্স অফ ম্যাগনেটাইজেশন। এবার আমরা আসছি, তাহলে এই জায়গাটাতে যেটা তৈরি হলো সেটা B0, আর এর মধ্যে যেটা তৈরি হবে সেটাকে বলবো B। তাহলে এখন আমি লিখতে পারি B0 ইজিক্যাল টু μ0H, অর্থাৎ এই যে ইন্টেন্সিটিটা দিয়েছিলাম ম্যাগনেটাইজিং ফিল্ড বা ম্যাগনেটিক ইন্টেন্সিটি H, তার সঙ্গে μ0 যদি আমরা ভ্যাকুয়াম বা ফ্রি স্পেসের পারমিয়াবিলিটি গুণ করি তাহলে হবে B0। তাহলে স্পষ্টত এর মধ্যে যেটা হবে B ইজিক্যাল টু μH। তাহলে মিউটা কি? মিউটা এই মিডিয়ামের পারমিয়াবিলিটি। তাহলে এখান থেকে পরিষ্কার B গ্রেটার দেন B0, বিটা অবশ্যই B0 থেকে বড়। তাহলে আমরা যদি ফর্মুলা বসিয়ে দিই তাহলে B ইজিক্যাল টু B0 প্লাস সামথিং, এই সামথিং এর মধ্যে থাকবে μ0M, অর্থাৎ ফ্রি স্পেসে থাকাকালীন ওর মধ্যে যে ম্যাগনেটাইজেশন বা ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন সেইটার প্রোডাক্ট, অর্থাৎ μ0 ইন্টু M এই জায়গাটাতে এসে বসবে। তাহলে এখন আমরা কি হিসাব করব? এখন আমরা যেটা হিসাবে আসছে এটাই, B ইজিক্যাল টু B0 প্লাস μ0M, μH প্লাস μ0H প্লাস μ0M। এখন এই এমটার নাম আমরা বলেছি ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন। এটাকে হিসাব করে কি করে না, M ইজিক্যাল টু টোটাল PM বাই V, অর্থাৎ ওই মেটেরিয়ালের মধ্যে টোটাল যতটা ম্যাগনেটিক মুভমেন্ট, চুম্বক ভ্রামক, তাহলে কোনো একটা পদার্থের চুম্বকন মাত্রা বা চুম্বকন, এটাকে অনেক সময় চুম্বকন পরিমাত্রাও নাম বলা হয় বাংলাতে। তাহলে চুম্বকন মাত্রা বা চুম্বকন পরিমাত্রা M ইজিক্যাল টু PM বাই V, মানে একক আয়তনে চুম্বক ভ্রামক। সেই জন্য আমরা ভাষাতে লিখে দিচ্ছি ম্যাগনেটিক মোমেন্ট মানে চুম্বক ভ্রামক বাই ওই মেটেরিয়ালের ভলিউম, অর্থাৎ একক আয়তনের চুম্বক ভ্রামক যতটা সেই পরিমাণটাই হবে M। এই M আবার ডিপেন্ড করে কার উপর? প্রপোর্শনাল টু H, বাইরে কতটা ম্যাগনেটিক ইন্টেন্সিটি দিচ্ছি তার উপর। এখান থেকে লিখতে পারবো M সমান KH, K একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টের নাম দেওয়া হবে। আমরা এবার পুরো জায়গাটা মুছে দিচ্ছি, এই ছবিটা মাথার মধ্যে রাখবে যে ভ্যাকুয়ামে B0, এর মধ্যে B, এটা লোহা বা নিকেল আলাদা আলাদা প্রপার্টির উপর ডিপেন্ড করে। তাহলে কে নাম এবার বলবো, কে নাম হচ্ছে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি
বা চুম্বক প্রবণতা বা চুম্বক গ্রাহিতাও বলে, এটাকে গ্রাহিতাও বলে। অর্থাৎ নামের মধ্যে আমরা বুঝতে পারছি প্রবণতা মানে ইচ্ছা। অর্থাৎ আমরা দুটো মেটেরিয়াল রেখেছিলাম ভ্যাকুয়ামে শূন্যস্থানে, একটা লোহা একটা নিকেল, তাহলে দুজনের নেওয়ার প্রবণতা নিশ্চয়ই আলাদা। আমরা যখন কোনো ক্লাস করি আমরা দেখি কি একই ক্লাস সবাইকে করলাম, কিন্তু কেউ ভালোভাবে পড়াটা নিল, কেউ ভালোভাবে নিল না। অর্থাৎ দুজনের নেওয়ার প্রবণতাটা সবসময় একই হবে না, যদিও আমি দিচ্ছি একই মেটেরিয়াল। সেই রকম বাইরের চুম্বক প্রাবল্য বা এই চুম্বকন ক্ষেত্র একই ছিল, তার ফলে আমাদের ভ্যাকুয়াম বা ফ্রি স্পেসে একই চুম্বক ক্ষেত্র তৈরি হয়েছিল। কিন্তু সেই একই চুম্বক ক্ষেত্রে লোহা এবং নিকেল দুজনের চুম্বক ধর্ম গ্রহণ করার ক্ষমতা আলাদা, এটাকেই বলবো গ্রাহিতা আলাদা। অর্থাৎ এই কে ডিপেন্ড করবে ওই মেটেরিয়ালের উপর। তাহলে এম এর ভ্যালুটা ডিপেন্ড করছে ওর উপর। এই কে এর নাম হচ্ছে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। একে আবার অনেক সময় কাইএম দিয়েও লেখা হয়, কাইএম ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। এই সিম্বলটাকে আমরা বলবো কাই। তাহলে আমরা যদি এম এর জায়গায় বসাই তাহলে এই সম্পর্কটা দাঁড়াবে মিউ জিরো এইচ প্লাস মিউ জিরো কে এইচ। এম এর জায়গায় কে এইচ বসে গেল এই যে এইখান থেকে, আর এদিকে আছে মিউ এইচ, এইচটা তুলে দিলাম। তাহলে মিউ বাই মিউ জিরো ইজিক্যাল টু 1 প্লাস কে। এখান থেকে পেয়ে যাব মিউ আর ইজিক্যাল টু 1 প্লাস কে। এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ এটা প্রমাণ আছে। মিউ আর হচ্ছে রিলেটিভ পারমিয়েবিলিটি কার? ওই মিডিয়াম অর্থাৎ লোহা বা নিকেলের চৌম্বক ভেদ্যতাকে শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা দিয়ে ভাগ করা হলো। অর্থাৎ লোহা বা নিকেলের চৌম্বক ভেদ্যতাকে শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা দিয়ে ভাগ করলে যে ভ্যালু পাওয়া যায় তাকেই বলবো আমরা লোহা বা নিকেলের আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা। অর্থাৎ রিলেটিভ পারমিয়েবিলিটি হবে ওই মিডিয়ামের পারমিয়েবিলিটি এবং ভ্যাকুয়াম বা ফ্রি স্পেসের পারমিয়েবিলিটির রেশিও অর্থাৎ অনুপাত। তাহলে মিউ আর এর ভ্যালু এই দুটোর ভ্যালুর উপর ডিপেন্ড করে, অর্থাৎ মিউ এর ভ্যালুর উপর ডিপেন্ড করে। এই আমরা এই সম্পর্কটা বলবো আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা এবং চৌম্বক প্রবণতার মধ্যে, কিন্তু এই রিলেশনটা হলো চৌম্বক ভেদ্যতা এবং চৌম্বক প্রবণতার মধ্যে। এটা সবসময়কে খেয়াল রাখতে হবে। তাহলে এই তিনটে জিনিস হলো মিউ, মিউ জিরো, মিউ আর। তাহলে স্পষ্টতই আমরা বুঝতে পারবো মিউ এর ভ্যালু মিউ জিরোর থেকে বেশি, কারণ এটা শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা আর এটা যে কোনো মাধ্যমের চৌম্বক ভেদ্যতা। এটা হলো তাহলে আমাদের ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। একে যদি আমরা ডেনসিটি দিয়ে ভাগ করে দিই, রো ডেনসিটি মানে ঘনত্ব দিয়ে ভাগ করব, তখন এর নাম হয়ে গেল কাই। এটার নাম হলো মাস সাসেপ্টিবিলিটি অর্থাৎ ভর চৌম্বক গ্রাহিতা। এটাকে কাই দিয়ে লেখা হয়, এটাকে কে দিয়ে লেখা হয়, অনেক সময় এটাকে কাই এম দিয়েও লেখা হয়। অর্থাৎ কাই এমকে রো দিয়ে ভাগ করলে কাই পেয়ে যাব। মাস সাসেপ্টিবিলিটির নামে কিন্তু ভর চৌম্বক গ্রাহিতা, ভাগ হচ্ছে কিন্তু ডেনসিটি দিয়ে। তাহলে আমরা কিন্তু এগুলো মনে রাখবো। এবার আমরা আসছি এখানে কতগুলো জিনিস ভাবার আছে আমাদের। যেমন আমরা নতুন আজকে কোয়ান্টিটি পেয়েছি এম, আর আগে ছিল এইচ। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এইচ এর একক মাত্রা বা ইউনিট অ্যান্ড ডাইমেনশন আর এম এর ইউনিট ডাইমেনশন সেম হবে। অর্থাৎ এইচ এর যেরকম এসআইতে ছিল অ্যাম্পিয়ার পার মিটার আর সিজিএসে ছিল ওরস্টেড, সেরকম এম এরও ইউনিট হবে অ্যাম্পিয়ার পার মিটার এবং ওরস্টেড। অপর দিক থেকে বি এর ইউনিট আমাদের ছিল টেসলা বা ওয়েবার পার মিটার স্কোয়ার এসআইতে, আর সিজিএসে ছিল গাউস। যা ছিল সেই সম্পর্কই থাকবে। বোঝা গেল? এবার এই যে মিউ আর এবং 1 প্লাস কে, এদের ওপর এদের ভ্যালুর উপর ডিপেন্ড করে আমরা মেটেরিয়ালকে তিনটে ভাগ করি। এবার সেটাতে আসছে। আচ্ছা, ওটাতে আসার আগে একটু বলি, আমরা এম ইজিক্যাল টু পেয়েছি কে এইচ। তাহলে কে ইজিক্যাল টু কি হবে? এম বাই এইচ। এম ইজিক্যাল টু কি ছিল? পি এম বাই ভি বাই এইচ। তাহলে আমরা এম এর ডেফিনেশন কি দিয়েছিলাম? পার ইউনিট ভলিউমে ম্যাগনেটিক মোমেন্ট, অর্থাৎ একক আয়তনে কোনো পদার্থের চৌম্বক ভ্রামককেই বলবো চুম্বকন মাত্রা বা চুম্বকন। ওটাকে আবার এইচ দিয়ে ভাগ করলে হয় চৌম্বক গ্রাহিতা বা চৌম্বক প্রবণতা। তাহলে আমরা এটা বলতে পারবো একক চৌম্বক প্রাবল্যে
একক আয়তনে চৌম্বক ভ্রামককে বলা হবে কে বা চৌম্বক প্রবণতা। আমরা দেখে দেখে ডেফিনিশন তৈরি করব। কোনো একটা পদার্থের একক চৌম্বক প্রাবল্যে একক আয়তনে যে চৌম্বক ভ্রামক তাকেই বলবো চৌম্বক প্রবণতা বা চৌম্বক গ্রাহিতা। এখান থেকে আমরা ডেফিনিশন করব। এবার আমরা আসছি রিলেশনে। মিউ আর ইজিক্যাল টু 1 + কে, এটা আমরা দেখলাম। এই ভ্যালুর উপর ডিপেন্ড করে আর ম্যাগনেটিক প্রপার্টির উপর ডিপেন্ড করে আমরা 3টে ভাগে ভাগ করব ম্যাগনেটিক প্রপার্টিকে। তার আগে বলবো একটু ছোটবেলায় আমরা যে ম্যাগনেটিক ব্যাপারগুলো আমরা পড়েছি সেটা একটু আসছি। আমরা ছোটবেলায় পড়েছিলাম ম্যাগনেটিক মেটেরিয়াল। এটা ছিল আমাদের লোহা, নিকেল, কোবাল্ট এটসেট্রা এটসেট্রা। আর একটা পেয়েছিলাম, এটা কিন্তু একদম ছোটবেলার কনসেপ্ট, নন ম্যাগনেটিক, অর্থাৎ চৌম্বক পদার্থ, অচৌম্বক পদার্থ। ডেফিনেশনগুলো কেমন বলতাম বা সংজ্ঞাগুলো, যে সমস্ত পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট হয় তাদেরকে বলা হবে চৌম্বক পদার্থ, যেমন লোহা, নিকেল, কোবাল্ট প্রভৃতি। আর যে সমস্ত পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না তাদেরকে বলবো অচৌম্বক পদার্থ। যেমন কি কি ছিল? যেমন ছিল কাঁচ অর্থাৎ গ্লাস, পেপার মানে কাগজ, রাবার, এই ধরনের জিনিসগুলো প্রভৃতি, এরকম অনেক ছিল, কাঠ, এইগুলো সব ছিল আমাদের নন ম্যাগনেটিক। আজকে আমরা ক্লাস 12 এসে শিখব নন ম্যাগনেটিক বলে কেউ নেই। অর্থাৎ আগে যেটা আমি ম্যাগনেটিক মেটেরিয়াল বলতাম এটার নাম একটু চেঞ্জ হয়ে গেছে, এটাকে এখন বলবো ফেরোম্যাগনেটিক। ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল, এর বাংলা হচ্ছে অয়স্চুম্বক, অয়স্চুম্বক পদার্থ। তাহলে মনে রাখবো কি করে? না, আগে যেটাকে আমরা চুম্বক বলতাম তারই নাম অয়স্চুম্বক। আর চুম্বক পদার্থের এক্সাম্পলে কি ছিল? এফি। এফি থেকে ফেরো, মিল আছে দেখো, এফি এফি। তার মানে লোহা, নিকেল, কোবাল্ট এই জাতীয় মেটেরিয়ালগুলোকে আমরা একসঙ্গে বলবো ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল বা অয়স্চুম্বক পদার্থ। ঠিক একইভাবে নন ম্যাগনেটিক যেগুলো ছিল একে আমরা দুটো ভাগ করছি। একটাকে বলবো প্যারাম্যাগনেটিক, আর একটাকে বলবো ডায়াম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিকের বাংলা হচ্ছে পরাচুম্বক, আর এটা হচ্ছে তিরস্চুম্বক। এই দুটো ভাগ হয়ে গেল। এরা দুজনেই কিন্তু চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না, আমরা আগে বলতাম। এখন বলবো যে পরা, এটা ক্ষীণভাবে আকৃষ্ট অর্থাৎ স্লাইটলি অ্যাট্রাকশন, আর এটাকে বলবো স্লাইটলি রিপালশন। অর্থাৎ তিরস্চুম্বক খুব অল্প বিকর্ষিত হবে আর পরাচুম্বক বা পরাচুম্বক পদার্থ খুব অল্প আকর্ষণ হবে, আকৃষ্ট হবে। তাহলে নন ম্যাগনেটিক, ম্যাগনেটিক হলো। মনে রাখার উপায় কি? আমরা এই আকৃষ্ট যারা ম্যাগনেটিক মেটেরিয়াল এদের ক্ষেত্রে কে পজিটিভ হয়। কে মিন্স চুম্বক প্রবণতা বা ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি খুব হাই পজিটিভ। তাহলে এটারও ক্ষেত্রে পজিটিভ ধরবো, এই যে মিল আছে, পজিটিভে পি আর প্যারা বাংলা উচ্চারণ হলো পরা। তাহলে মিলটা দেখো, প্যারা পরা, পি এ পজিটিভ। তাহলে এ হাই ভ্যালু, ওই জন্য বেশি বেশি আকর্ষণ। তাহলে ম্যাগনেটিক মেটেরিয়াল খুব
স্ট্রংলি অ্যাট্রাকশন এখানে কাজ করবে। আর এখানে স্লাইডলি অ্যাট্রাকশন। তাহলে ডায়াম্যাগনেটিকের ক্ষেত্রে কি হবে? স্লাইডলি রিপালশন। তাহলে এটার ক্ষেত্রে হলো কে এর ভ্যালু পজিটিভ লো, কে এর ভ্যালু পজিটিভ লো, আর এটার বেলা হবে কে এর ভ্যালু নেগেটিভ লো। অর্থাৎ এই যে খুব লো ভ্যালুগুলো, অ্যাট্রাকশন হোক বা রিপালশন হোক, এই দুটো ধরা পড়বে না। অর্থাৎ আমরা বুঝতেই পারবো না যে কোনটা অ্যাট্রাক্ট হচ্ছে কোনটা রিপিল হচ্ছে, অর্থাৎ কোনটা আকর্ষণ কোনটা বিকর্ষণ আমরা কিছুই বুঝতে পারবো না, কারণ এই ভ্যালুটা খুব কম। তাহলে আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, কে পজিটিভ মানে অ্যাট্রাকশন হবে, কে নেগেটিভ মানে রিপালশন হবে। এটা বেশি পজিটিভ সেই জন্য বেশি অ্যাট্রাকশন। বেশি অ্যাট্রাকশন মানে কে লোহা নিকেল কোবাল্ট, এটা আমরা এমনিই জানি যে ম্যাগনেট, কোনো একটা ম্যাগনেটিক মেটেরিয়াল মানে লোহাকে চট করে আকর্ষণ করে নেয় বা দ্রুত আকর্ষণ করে নেয় বা জোরে আকর্ষণ করে, সেই জন্য স্ট্রংলি অ্যাট্রাকশন, স্ট্রং ভ্যালু কে এর পজিটিভ। তাহলে এটাও যদি অ্যাট্রাকশন হয় এটাও তাহলে স্ট্রং ভ্যালু, আর এটা যদি রিপালশন হয় তাহলে এটা কি হবে? নেগেটিভ কিন্তু লো ভ্যালু। এই হলো স্লাইডলি রিপালশন, ওই জন্য স্লাইডলি লো ভ্যালু। এই হলো আমাদের ম্যাগনেটিক মেটেরিয়াল, নন ম্যাগনেটিক মেটেরিয়াল। ক্লিয়ার? এবার এদের যে সমস্ত বৈশিষ্ট্য আমরা কিছু কিছু পেয়ে গেছি, যেমন স্ট্রংলি অ্যাট্রাক্ট করে। আচ্ছা, আমি এটা ছকের মতো করে একটু লিখে দিচ্ছি। এদের তিনটের এক্সাম্পলগুলো আমি বলবো, একটু বইতে আছে, এটা খুব কষ্টকর। যে কোনো একটা বই ফলো করবে, কোনগুলো ম্যাগনেটিক মেটেরিয়াল আর কোনগুলো নন ম্যাগনেটিক, মানে নন ম্যাগনেটিক এখন আর বলাটা উচিত নয়, প্যারাম্যাগনেটিক এবং ডায়াম্যাগনেটিক। তাহলে ফেরোম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক কোনগুলো তাদের লিস্ট করা আছে। এটা প্রত্যেকে বলবো তার মেমোরি অনুযায়ী একদম মনে রাখতে। কেন মনে রাখতে বলেই দিই, মাঝে মধ্যে এমসিকিউ কোশ্চেন আসে, তোমাকে চারটে ABCD চারটে অপশানে চারটে মেটেরিয়ালের নাম রেখে দিচ্ছে, দিয়ে বলছে এদের মধ্যে কোনটা ডায়াম্যাগনেট মেটেরিয়াল বা কোনটা ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স। তাহলে তুমি যদি এই ছকটা না মনে রাখতে পারো, মোটামুটি সমস্ত বইতে যেগুলো কমন থাকে সেখান থেকেই কোশ্চেনগুলো আসে, কিন্তু আমাকে কনসেপ্টটা রেখে দিতে হবে। যেমন আমরা এখন জানি এটাই যে কোনগুলো চৌম্বক আর কোনগুলো অচৌম্বক, অর্থাৎ ম্যাগনেটিক নন ম্যাগনেটিক, এটা আমাদের আগেকার কনসেপ্টে। কিন্তু এই নন ম্যাগনেটিকের মধ্যে কোনগুলো পরা আর কোনগুলো ডায়া, মানে প্যারা ম্যাগনেট এবং কোনগুলো ডায়া ম্যাগনেট, এটা আমাদের বুঝতে এখনও কষ্ট হয়। সেই জন্য আমরা কিন্তু এই ছকটা মুখস্থ করব। এবার আমরা আসছি এদের তিনজনের একসঙ্গে একটা আলোচনা। তাহলে ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স, প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স, এটা যে কোনো একটা বই খুললে মিনিমাম 7-8টা করে পয়েন্ট পাবে। আমি মূল 4-5টা পয়েন্ট বলে দিচ্ছি, এগুলো মনে রাখবেই। ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স, 1 নম্বরে বলবো এটা স্ট্রংলি অ্যাট্রাক্ট, এটা ফিবলি মানে খুব কম, বা স্লাইডলি অ্যাট্রাক্ট, এটাও ফিবলি রিপেল, এটা বিকর্ষণ। 2 নম্বর, এই মেটেরিয়ালটা যখন ম্যাগনেটিক ফিল্ডে রাখবো, এই মেটেরিয়ালটি যখন রাখবো ম্যাগনেটিক ফিল্ডে, তখন কি হবে? লাইনস অফ ফোর্স বেশি ঘন ঘন হয়ে যায়, অর্থাৎ লাইনস অফ ফোর্স ইন দি মেটেরিয়াল becomes very close, এটার বেলা হবে স্লাইডলি ক্লোজ,
এটার বেলা কিন্তু স্লাইডলি ডেভিয়েট করে যাবে। তিন নম্বর কেস, কে পজিটিভ হাই, এটা আগেও বলেছি, এটা কে পজিটিভ বাট ভেরি লো, আর এটারও ক্ষেত্রে কে নেগেটিভ কিন্তু ভেরি লো, দুটোই বোঝা যাবে না। 4 নম্বর, মিউ আর ভেরি ভেরি গ্রেটার দেন 1, মিউ আর গ্রেটার দেন 1, মিউ আর লেস দেন 1। এটা মানেই হলো মিউ ভেরি ভেরি গ্রেটার দেন মিউ 0 और মিউ গ্রেটার দেন মিউ 0, এটা হবে মিউ লেস দেন মিউ 0। 5 নম্বর, এবার আমরা বলতে পারি এর ক্ষেত্রে আরও যে সমস্ত প্রপার্টিগুলো, ম্যাগনেটিক যে প্রপার্টিগুলো আমরা বলবো, রিটেনটিভিটি, কোয়েরসিভিটি এবং হিস্টেরিসিস প্রপার্টি। তাহলে রিটেনটিভিটি, কোয়েরসিভিটি এবং হিস্টেরিসিস প্রপার্টি এক্সিস্টস, ওগুলোর কেন্দ্রে কিন্তু ডাজ নট এক্সিস্ট, ডট 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 দিয়ে ডাজ নট এক্সিস্ট। 5 নম্বর পয়েন্ট। এই 5টা আমি বলে দিলাম, এবার বই থেকে যে যার মতো করে করবে, এগুলো মূল মূল পয়েন্টগুলো বলে দিয়েছি, যেগুলো অন্য সময় কাজে লাগবে। দেখে না একটু, একসঙ্গে ছকের মতো করে দিলাম, এটা একটু মনে রাখবে। এবার আমরা বলছি কিছু শর্ট কোশ্চেন টাইপ এখান থেকে, সেগুলোতে আসছে। মূল মূল যে কথাগুলো, 1 নম্বর পয়েন্ট দেবেন, এরকম স্টার চিহ্ন দিয়ে বলছি, ম্যাগনেটিক প্রপার্টি decreases due to heating effect and struck, অর্থাৎ আঘাত এবং তাপ দিলে ম্যাগনেটিক প্রপার্টি ডিক্রিজ করে। তো এখানে ডিক্রিজ তো বলা যাবে না, এখানে তো সবাই ম্যাগনেটিক প্রপার্টি আছে সবার মধ্যেই। তাহলে ডিক্রিজ, ম্যাগনেটিক প্রপার্টি ডিক্রিজ করবে এই দুটো কারণে, কমতে কমতে একদম শেষ হয়ে যাবে। তখন অয়স্চম্বক পদার্থ মানে ফেরোম্যাগনেটিক প্রপার্টি হয়ে যাবে প্যারাম্যাগনেটিক প্রপার্টি। প্যারাম্যাগনেটিক প্রপার্টি এটা কখন? যে টেম্পারেচার, তার নাম হলো কুরি টেম্পারেচার। অর্থাৎ একটা ফেরোম্যাগনেটিক, যেটা আমরা আগে ম্যাগনেট বলতাম, সে হয়ে যাবে নন ম্যাগনেটিক। এখন তো আর নন ম্যাগনেটিক বলা যাচ্ছে না, বা অচৌম্বক পদার্থ বলা যাচ্ছে না, আমরা হলো ফেরোম্যাগনেট পদার্থ বা অয়স্চম্বক পদার্থ হয়ে যাবে পরাচুম্বকে কোন টেম্পারেচারে এলে? কুরি টেম্পারেচারে এলে, 20 পয়েন্ট বা 20 টেম্পারেচার, এটাকেই বলা হয় 20 পয়েন্ট। আর কুরি ল, এটা কি বলা আছে? কাই প্রপোর্শনাল টু 1/t। কুরি-উইস ল
কাই প্রপোর্শনাল টু সি বাই টি মাইনাস থিটা, এটা ইজিক্যাল টু বা কাই প্রপোর্শনাল টু 1 বাই টি মাইনাস থিটা। টি হলো অ্যাবসলিউট টেম্পারেচার, মানে পরম স্কেলে উষ্ণতা ওই মেটেরিয়ালের, আর থিটা হলো 20 পয়েন্ট বা 20 টেম্পারেচার, যেখানে টি হলো অ্যাবসলিউট টেম্পারেচার অফ দি সাবস্টেন্স, অর্থাৎ ওই মেটেরিয়ালের পরম স্কেলে উষ্ণতা, থিটা হলো 20 টেম্পারেচার, ওই একই স্কেলে হবে। এই রিলেশনগুলো আমরা মনে রাখবো। আরও কি মনে রাখবো? ডায়াম্যাগনেটিজম অর্থাৎ তিরশ্চম্বকত্ব ডাজ নট ডিপেন্ড অন ম্যাগনেটিক ফিল্ড দু নম্বর টেম্পারেচার, অর্থাৎ এটাকে বলবো আমরা ইন্ট্রিনজিক প্রপার্টি। এটাই হলো ইন্ট্রিনজিক প্রপার্টি, অর্থাৎ এটাই যে কোনো মৌলের ক্ষেত্রে থাকবেই, এটাকে তুমি নষ্ট করতে পারবে না, অর্থাৎ যে কোনো পদার্থের মধ্যে তিরশ্চম্বকত্ব ধর্মটা এক্সিস্ট করবে। এই পয়েন্টগুলো আমরা মনে রেখে দেবো এখান থেকে। তার মানে দেখবে বইতে কি লেখা আছে একটু বলি। বইতে এই জায়গাটায় অনেক কিছু লেখা থাকবে, তুমি ছকের মতো করে 3টে ডিফারেন্স মানে পার্থক্য বা কম্প্যারিজন বা তুলনা এক্সাম্পল মনে রাখবে, আর এই শর্ট কোশ্চেন বা শর্ট লাইনগুলো যেগুলো লিখে দিলাম এগুলো মোটামুটি মেমোরিতে রাখলে তোমার অনেকটাই সুবিধা হবে। এবার আমরা একটা অন্য হিসাবে যাব, যেটাকে বলছি আমরা হিস্টেরিসিস। আমরা এখানে অনেক কিছু প্রপার্টি দেখব ম্যাগনেটের বা ম্যাগনেটিক সাবস্টেন্সের। আমরা একটা রিলেশন দেখেছিলাম এম ইজিক্যাল টু KH, যেখানে এম কোনো একটা মেটেরিয়ালের মধ্যে মানে ভ্যাকুয়াম বা ফ্রি স্পেসের যে মেটেরিয়ালটা রাখবো তার মধ্যে কতটা ম্যাগনেটিক প্রপার্টি নতুন করে তৈরি হচ্ছে, অর্থাৎ ম্যাগনেটিজম বা ম্যাগনেটাইজেশন, সেইটার পরিমাপ এম। তো সেইটাকে আমরা ওয়াই অ্যাক্সিসে নিলাম আর এক্স অ্যাক্সিসে আমরা নিচ্ছি এইচ, এদিকে নিলাম এম। তাহলে হিসাব অনুযায়ী বলছে যে এম ইজিক্যাল টু KH, এই কে এর মান যদি কনস্ট্যান্ট হয় তাহলে স্ট্রেট লাইন, আর এটা যদি ভেরিয়েবল হয় তাহলে কার্ভ লাইন। তো এই কে এবার ব্যাপারটা কি বলি, কে হচ্ছে প্রবণতা বা ইচ্ছা। যেমন আমি একটা কথা বলছি গল্পের মতো, একটু মনে রাখো, যে তুমি হয়তো সিনেমা দেখতে চাও না বা তোমার সিনেমা দেখতে ভালো লাগে না, কিন্তু একদিন বন্ধুরা তোমাকে জোর করেছে সিনেমা দেখার জন্য, তো তোমাকে হলের মধ্যে ঢুকিয়ে নিয়ে গেছে, তুমি বসে আছো, গিয়ে দেখছো যে সিনেমাটা কখন শেষ হয় ভালো লাগছে না বা মন নেই, ছটফট করছো কখন বাইরে আসবে, এরকম একটা মতিগতি তোমার মধ্যে। তো সিনেমাটা চালু হলো, তুমিও বসে আছো ছটফট করছো কখন বাইরে আসবে, আর বন্ধুরা বলছে দেখ না দেখ না। এইরকম একটা অবস্থায় দেখা গেল ওই সিনেমাটা দেখতে দেখতে হয়তো 15-20 মিনিট বা আধ ঘন্টা দেখার পর তোমার এতটাই সিনেমাটা ভালো লেগে যাচ্ছে যে তুমি আর ওখান থেকে সরছ না, মানে বন্ধুরা তখন হয়তো চলে আসছে, তুমি আর ওখান থেকে উঠতে যাচ্ছ না। অর্থাৎ যেটা বোঝা গেল যে প্রথম তোমার সিনেমা দেখার ইচ্ছাটা ছিল না, তুমি যখন কিছুটা দেখলে তখন তোমার মধ্যে ওই সিনেমা দেখার প্রবণতাটা আস্তে আস্তে বেড়ে গেল। তো ম্যাগনেটিকের ক্ষেত্রেও তাই হয়, অর্থাৎ ম্যাগনেটিক প্রপার্টি কোনো একটা ম্যাগনেটিক পদার্থের মধ্যে বা ম্যাগনেটিক সাবস্টেন্সের মধ্যে, যে লোহা বা নিকেলের মধ্যে চৌম্বক ধর্ম বা চুম্বকনের যে প্রবণতা সেটা প্রথম কম থাকলেও যত সময় যাবে সেটা বাড়তে থাকবে। আবার একটা সময় আসবে যখন এই প্রবণতাটা কমতে কমতে একই হয়ে যাবে, অর্থাৎ তোমার এই প্রবণতাটা বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট মান পর্যন্ত যাবে, ইনফাইনাইট অবধি বাড়বে না। অর্থাৎ সোজা কথায় কে হবে ভেরিয়েবল। তাহলে কে যদি ভেরিয়েবল হয় তাহলে এখানে গ্রাফটা হবে অবশ্যই অন্যরকম। একটু সোজা করে আঁকি।
তাহলে এখানে কার্ভ লাইন হবে এই রকম, অর্থাৎ প্রথমে কম ছিল, তারপর একটু বাড়লো, তারপরে কি একটা একই জায়গায় পৌঁছে গেল। অর্থাৎ এইচটা বাড়লো, তার সঙ্গে সঙ্গেও কিন্তু এমটাও বাড়লো। কিন্তু একটা সময় হবে এই ম্যাগনেটাইজেশন ওর মধ্যে ম্যাক্সিমাম হবে। কেন? তুমি একটা লোহার প্লেটকে রেখেছো চৌম্বক ক্ষেত্রে, লোহাটার মধ্যে চুম্বকিত হচ্ছে 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 হচ্ছে, যখন এর সমস্ত অনুচুম্বকগুলো, মানে আমি যদি এরকম ভাবি যে এর মধ্যে অনেক ছোট ছোট চুম্বক ছিল যেগুলো এলোমেলো আকারে ছিল, সেগুলো সাজানো হয়ে যাচ্ছে বাইরের চৌম্বক ক্ষেত্রের প্রভাবে, B0-র প্রভাবে, তখন যখন সবগুলো সাজানো হয়ে যাবে তখন তো তার মধ্যে আর চুম্বকন বা চুম্বকন মাত্রা বৃদ্ধি পাওয়ার আর কোনো জায়গা থাকবে না, সেটা তো স্যাচুরেশনে চলে যাবে। সেই জন্য এই ভ্যালুটা বাড়তে 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 একটা সময় আসবে স্যাচুরেশন হয়ে যায়। সেই জন্য আমরা একটা সার্টেন ভ্যালুর পর আর বাড়াই না। এবার আমরা কি করি? কমাতে থাকি। কমাতে থাকি মানে এটাকে আমি এবার এইচটাকে উল্টো দিকে নিয়ে আসবো, অর্থাৎ নেগেটিভ করব। কমাতে থাকলে আমরা এবার দেখব যে এম এর ভ্যালুটাও কমবে, কিন্তু কমতে কমতে পুরো জিরো হলো না। অর্থাৎ তুমি যখন সিনেমা দেখতে ঢুকেছিলে তখন তুমি ওই সিনেমার কোনো কাহিনী সম্পর্কেই তোমার আইডিয়া ছিল না, ফলে মাথাটা একদম ফ্রেশ ছিল। যখনই তুমি সিনেমাটা দেখে বেরিয়ে আসবে ওই সিনেমার কাহিনী তোমার মাথার মধ্যে কিছুক্ষণ থেকে যাবে। এই যে কিছুক্ষণ তোমার মাথার মধ্যে থেকে গেল, অর্থাৎ তোমার মধ্যে চুম্বকন তৈরি হয়ে গেল, অর্থাৎ ম্যাগনেটিক মেটেরিয়ালের মধ্যে চুম্বকন তৈরি হয়ে গেল। তাহলে তোমাকে হল থেকে বের করে নিয়ে চলে এলেও তোমার মধ্যে কিছুটা প্রপার্টি থেকে যাচ্ছে। সেই রকম যে চুম্বক ক্ষেত্রে ওই লোহা বা নিকেলের প্লেট রাখা ছিল, সেই চুম্বক ক্ষেত্র থেকে যখন তোমাকে বের করে নেওয়া হলো, অর্থাৎ লোহা বা নিকেলকে যখন বের করে নেওয়া হলো, তখনও ওর মধ্যে ম্যাগনেটিক প্রপার্টি কিছুটা রয়ে গেল। কতটা রয়ে গেল? ওয়ে পরিমাণ থেকে গেল। এই ওয়েকে বলবো আমরা রেসিডিউয়াল ম্যাগনেটিজম, মানে অবশিষ্ট চুম্বকত্ব। অর্থাৎ এই পরিমাণ চুম্বকত্ব আর আমরা নষ্ট করতে পারিনি। এই যে প্রপার্টি, অর্থাৎ যে প্রপার্টির জন্য এটা রয়ে গেল, সেই প্রপার্টিটার নাম হলো রিটেনটিভিটি, ধারণ ক্ষমতা। অর্থাৎ বাংলায় বললে হবে যে আমি যত চুম্বক প্রাবল্য বৃদ্ধি করেছিলাম ওর মধ্যে চুম্বকত্বের মান আস্তে আস্তে বাড়ছিল, একটা সময় গিয়ে সম্পৃক্ত অবস্থা অর্থাৎ সর্বোচ্চ মানে গিয়ে পৌঁছালো। তারপরে এইচের মান আমরা কমাতে থাকছি, এম এর ভ্যালু কমতে থাকছে, কমতে কমতে এমন একটা পজিশানে এলো যখন পুরোপুরি শূন্য হলো না। পুরোপুরি শূন্য হলো না মানে ওর মধ্যে কিছুটা পরিমাণ চুম্বকত্ব থেকে গেল। যে ধর্মের জন্য থেকে গেল তার নাম ধারণ ক্ষমতা, আর এই যে পরিমাণ থেকে গেল চুম্বকত্ব তার নাম অবশিষ্ট চুম্বকত্ব। এবার এই অবশিষ্ট চুম্বকত্বকে যদি আমি নষ্ট করতে চাই তাহলে আমাকে আরও নেগেটিভে আসতে হলো, অর্থাৎ বি পয়েন্ট পর্যন্ত আসতে হয়েছে। তাহলে এই ও বি এইটা হচ্ছে নেগেটিভ ভ্যালু, নেগেটিভ ভ্যালু অফ এইচ হুইচ ইজ রিকোয়ার্ড, এগুলো বোঝানোর জন্য সব লিখছি, টু নালিফাই, অর্থাৎ যে পরিমাণ চুম্বকত্ব জমেছিল তাকে জিরো করার জন্য আমার এই নেগেটিভ ভ্যালুটা প্রয়োজন হচ্ছে, টু নালিফাই ম্যাগনেটাইজেশন। তাহলে এই বি পয়েন্টে জাস্ট আগের মুহূর্ত পর্যন্ত তাহলে এক্সিস্টেন্স ছিল কার? ম্যাগনেটাইজেশনের। সেই জন্য এই ওবি ভ্যালুটার দ্বারা যে প্রপার্টি তার নাম হলো কোহেরসিভিটি, কোহেরসিভিটি, যেটাকে বাংলায় বলি আমরা সহনশীলতা। অর্থাৎ আমি এইচকে নেগেটিভ করছি, বি পয়েন্টে জাস্ট বি পয়েন্টে আসার পরেই ম্যাগনেটাইজেশন জিরো হয়েছে। তাহলে ওর আগে পর্যন্ত কি হয়েছে? ম্যাগনেটাইজেশনকে ধরে রেখেছে। তাহলে তুমি এইচকে নেগেটিভে নিয়ে যাচ্ছ, অর্থাৎ ওর উপর ম্যাগনেটাইজেশন বা যেটা ম্যাগনেটাইজেশন বলছি ওর উপর যেটা ম্যাগনেটিক ইন্টেন্সিটি, চুম্বক প্রাবল্য, তুমি নেগেটিভ দিকে বাড়াচ্ছ, অর্থাৎ তুমি উল্টো দিকে নিয়ে যাচ্ছ, অর্থাৎ তাকে বিচুম্বকন করছো, ডিম্যাগনেটাইজেশন যেটাকে বলি করছি।
তবুও কিন্তু বি পয়েন্টের আগে পর্যন্ত ধরে রেখেছে। যে প্রপার্টির জন্য ধরে রাখে তার নাম কোয়েরসিভিটি। যে কোনো বই থেকে ডেফিনেশন পড়বে। রিটেনটিভিটি ছিল যে আমরা বাইরের ম্যাগনেটিক ফিল্ডটাকে আমরা জিরো করব বা ম্যাগনেটিক ইন্টেন্সিটিকে জিরো করব, তবুও সে ধরে রাখবে কিছুটা চুম্বকত্ব। আর কোয়েরসিভিটি হলো বিচুম্বকিত করব, মানে তাকে আমরা ম্যাগনেটিক ফিল্ডে নেগেটিভে নিয়ে আসবো, তবুও সে তার চুম্বক ধর্মটা ধরে রাখবে। এটাই হলো কোয়েরসিভিটি। এই দুটো প্রপার্টি কিন্তু আমরা গ্রাফ থেকে পাই। এবার কি হয়েছে, আমরা এবার এক্সপেরিমেন্টালি দেখা যাচ্ছে যে যদি আমরা আরও নেগেটিভ করি তখন এটা আরও নেগেটিভে আসবে, এইভাবে স্যাচুরেশনে আসবে। আবার পজিটিভ করতে থাকলে আবার এইভাবে বাড়তে 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 এইখানে গিয়ে পৌঁছাবে। তো এই যে পুরো ছবিটা তৈরি হয়ে গেল, এই ছবিটার নাম দেওয়া হলো হিস্টেরিসিস লুপ। এখন এই হিস্টেরিসিস নামটা কেন আসে না, এটা হচ্ছে পশ্চাৎবর্তিতা, এর বাংলা হচ্ছে পশ্চাৎবর্তিতা ধর্ম। এটা কিরকম, এইচ পজিটিভ হচ্ছে, এমও পজিটিভ হচ্ছে, এইচ নেগেটিভ হচ্ছে, এমও নেগেটিভ হচ্ছে, অর্থাৎ এম এর ভ্যালু সবসময় এইচকে ফলো করে চলছে। এই প্রপার্টিটার নাম হলো, এই যে পিছনে পিছনে যাওয়ার যে নাম, এরই নাম পশ্চাৎবর্তিতা ধর্ম বা হিস্টেরিসিস লুপ। এই হিস্টেরিসিসের যে এরিয়া, অর্থাৎ লস অফ এনার্জি, এই প্রসেসে যতটা এনার্জি লস হবে সেই লস অফ এনার্জি প্রপোর্শনাল টু এরিয়া অফ লুপ। অর্থাৎ এই যে লুপটা তৈরি হয়েছে, এই লুপের এরিয়া যা হবে এনার্জি লসটা কিন্তু তার উপরেই ডিপেন্ড করবে। অর্থাৎ আমরা যেটা মনে রাখবো, লস অফ এনার্জি ইজ প্রপোর্শনাল টু এরিয়া অফ লুপ। বোঝা গেল? এখান থেকে তাহলে এই লুপটারই নাম হচ্ছে হিস্টেরিসিস লুপ। তাহলে এখান থেকে আমরা কি কি প্রপার্টি পেয়েছি, একটা পেয়েছি ওই রিটেনটিভিটি, একটা পেলাম কোয়েরসিভিটি, এছাড়াও রেসিডুয়াল ম্যাগনেটিজম, এই কনসেপ্টগুলো পেলাম। এবার আমরা আসছি একটা মেটেরিয়ালের নাম বলবো যার নাম হচ্ছে হিউজ-ক্লার্ক সংকর বা হাউস-ক্লার্ক সংকর বা হাউস-ক্লার্ক অ্যালয়, যেটাকে আমরা বলি। যে মেটেরিয়ালগুলো দিয়ে তৈরি সেগুলো কোনোটাই ফেরোম্যাগনেটিক নয়। যেমন আমি বলছি এক্সাম্পলটা, হিউজ-ক্লার্ক অ্যালয় এ কী দিয়ে তৈরি না, এর মধ্যে আছে 64% কপার, 64%, তারপরে অ্যালুমিনিয়াম আছে 12%, 24% মানে রিমেনিং যে পার্টটা সেটা থাকবে ম্যাঙ্গানিজ। তো এই তিনটেই কিন্তু নন ম্যাগনেটিক, অর্থাৎ ডায়া অথবা প্যারা। এটা স্ট্রংলি ম্যাগনেটিক। এটা খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্ট্যান্ট পয়েন্ট যে অ্যালয়টা তৈরি হলো সেটা স্ট্রংলি ম্যাগনেটিক সাবস্টেন্স, বাট দি কম্পোনেন্টস আর নন ম্যাগনেটিক সাবস্টেন্স। এটা আমরা মনে রাখবো। আচ্ছা, আগের দিনে একটা কথা বলা হয়েছিল যেখানে ছিল মিউ বি বোর ম্যাগনেটন, EH কাট বাই 2m অর EH বাই 4 পাই m, এর ভ্যালুটা নিজেদেরকে হিসাব করতে বলা হয়েছিল। চেক করে নেবে, 9.27 ইন্টু 10⁻⁻24 অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার, এইটা ছিল মিউ বি। এই এবার আমরা আসছি আজকে আরেকটা অংশে। কোনো একটা স্মল ম্যাগনেট যদি হরাইজন্টালি আর্থের যে ম্যাগনেটিক ফিল্ড থাকে সেই ম্যাগনেটিক ফিল্ডটাকে যদি আমরা BH ধরি, এটা হচ্ছে হরাইজন্টাল কম্পোনেন্ট অফ ম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ। পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ, এটাকে BH ধরা হয়। এই BH এর প্রভাবে ওই ম্যাগনেটের যদি আমরা ম্যাগনেটিক মোমেন্ট M, মানে PM আর M, এটা হলো আমাদের ম্যাগনেটিক মোমেন্ট, চৌম্বক ভ্রামক। হলো অনেকবার বলছি, বারবার লিখছে এই কারণে তোমাদের যাতে মনে থাকে একটু সুবিধা হয়। তাহলে MBH সাইন থিটা, এটা ছিল টর্ক, এটা ইজ ইকুয়াল টু I আলফা।
কারণ যদি আর্থের ম্যাগনেটিক ফিল্ডের অনুভূমিক উপাংশে অর্থাৎ পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের প্রভাবে কোনো একটা দণ্ডচুম্বক যদি রোটেশনে থাকে, অর্থাৎ ওর উপর যদি টর্ক অ্যাপ্লাই হয়, তার মধ্যে যদি রোটেশন তৈরি হয়, তখন আমরা আইটাকে বলবো মোমেন্ট অফ ইনার্সিয়া, আর আলফা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন অর্থাৎ জড়তা ভ্রামক এবং কৌণিক ত্বরণ। তাহলে এখান থেকে আমরা রিলেশনটা পাবো কীরকম, আই আলফা ইজিক্যাল টু, আমরা শুধু ভ্যালুর দিকটা নিয়ে যাচ্ছি, এম বিএইচ সাইন থিটা। এই টর্কটা যেহেতু ওর উপর এফেক্টিভ হয়, মানে ওই ম্যাগনেটের উপর বাইরে থেকে এফেক্ট করে, সেই জন্য এখানে একটা মাইনাস সাইন। তাহলে আগেরটাও আমরা মাইনাস সাইন দিয়ে দিলাম। তাহলে এখান থেকে আই ইন্টু ডি টু থিটা বাই ডিটি স্কোয়ার প্লাস এম বিএইচ বাই আই, এটা ইজিক্যাল টু 0, এখানে একটা থিটা, তাহলে সাইন থিটা ইজিক্যাল টু থিটা ফর স্মল ভ্যালু অফ থিটা। অর্থাৎ পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের প্রভাবে যদি আমাদের বিক্ষেপটা অর্থাৎ ডিফ্লেকশনটা খুব কম হয়, তাহলে আমরা সাইন থিটাকে কী ধরবো, প্রায় থিটা ধরবো। তাহলে ডি টু থিটা বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার থিটা ইজিক্যাল টু 0। এটার সঙ্গে যদি আমরা কম্প্যারিজন করি বা কম্পেয়ার করি, তাহলে আমাদের ওমেগা স্কোয়ার কত হবে, এম বি এইচ বাই আই, বিএইচ মিন এটা সাফিক্সে হরাইজন্টাল কম্পোনেন্ট, তাহলে ওমেগা ইজিক্যাল টু রুট ওভার এম বিএইচ বাই আই, ওখান থেকে আমি টি পেয়ে যাব 2 পাই বাই ওমেগা বা 2 পাই রুট ওভার আই বাই এম বিএইচ। এইটা কিন্তু কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা, যে কোনো একটা চৌম্বক দণ্ডের মানে দণ্ড চুম্বকের চৌম্বক ভ্রামক এম, তার জড়তা ভ্রামক যদি আই হয়, মানে মোমেন্ট অফ ইনার্সিয়া, তাহলে আর্থের ম্যাগনেটিক ফিল্ডের হরাইজন্টাল কম্পোনেন্টে অর্থাৎ পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে অনুভূমিক উপাংশে তার পর্যায়কাল বা দোলনকাল বা টাইম পিরিয়ড হবে টি ইজিক্যাল টু 2 পাই রুট আই বাই এম বিএইচ। এই ফর্মুলা আমরা মনে রাখবো। এবার আমরা আসছি ভূচুম্বকত্ব, জিওম্যাগনেটিজম, যেটা আমরা যার অনুভূমিক উপাংশ নিয়ে কাজ করলাম, ভূচুম্বকত্ব। পৃথিবীর চৌম্বক ক্ষেত্র বা পৃথিবীর যে চৌম্বক ধর্ম, সেটাকেই এক কথায় বলবো জিওম্যাগনেটিজম। একদম গল্পের মতো বলছি, খুব সহজ জায়গাটা, বইতে অনেক কিছু লেখা থাকে, আমরা টেকনিক্যালি কিছু পড়ব। এটা যদি একটা পৃথিবী ভাবি, তাহলে আমরা থাকি সারফেসে, আর এটাকে বলবো নর্থ পোল, এটাকে বলবো এস মানে সাউথ পোল। এটা অবশ্যই জিওগ্রাফিক্যাল মানে ভৌগোলিক। এখন এই পৃথিবীর মধ্যে মানে মাটির গভীরে আমরা যদি কোনো একটা ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স মানে লোহার দণ্ড পুঁতে রেখে দিই, অর্থাৎ অনেক দিন ধরে ওই মাটির মধ্যে রেখে দিই, প্রায় 6 মাস 3 মাস 1 বছর এরকম একটা রেখে দিই, তারপর যদি আমরা মাটির মধ্যে থেকে তুলে নিয়ে আসি, দেখবো যে ওই লোহার দণ্ড বা ওই ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স ছোট ছোট আলপিনকে বা পিনকে আকর্ষণ করছে, অর্থাৎ টেনে নিচ্ছে। তাহলে এই প্রপার্টিটা, এই যে টেনে নেওয়ার প্রপার্টি, যে আকর্ষণ বা অ্যাট্রাকশন করার যে প্রপার্টিটা, ওর মধ্যে এলো কোথা থেকে? নিশ্চয়ই ওই পৃথিবীর মধ্যে থাকা কোনো একটা ইনফ্লুয়েন্স এই প্রভাবটা এনে দিয়েছে, মানে প্রভাবের জন্যই ওর এই ধর্মটা এসছে। আবার আমরা আর্থের সারফেসে থেকে দেখি, আমরা আমাদের জায়গাতে একটা দণ্ড চুম্বক মানে একটা বার ম্যাগনেটকে যদি ঝুলিয়ে রাখি, তাহলে দেখা যাবে যে সেটা হরাইজন্টালি থাকে বা সামান্য উপর নিচ হয়ে থাকে, কিন্তু নর্থ পোলটা নর্থের দিকে থাকে। তুমি ওকে আবার ঘুরিয়ে দেবে, ফ্রিলি আবার ছেড়ে দাও, আবার নর্থ পোল ওই দিকে হয়ে যায়। কেন? এ কি জানে যে কোনটা নর্থ কোনটা সাউথ? এটা একটা সাবস্টেন্স, এ কী করে হয়ে যাচ্ছে? তখন সায়েন্টিস্টদের মাথায় এলো যে নিশ্চয়ই কোনো একটা আর্থের মধ্যে থাকা কোনো ইনফ্লুয়েন্স একে এইরকম থেকে এরকম করছে, বা এইরকম থেকে এইরকম করছে, বা এইরকম থেকে এরকম করছে। আবার আমরা যদি এই ঘটনাটাই আমরা আর্থের নর্থ পোল বা সাউথ পোলে গিয়ে দেখি, তখন দেখবো এইরকম হয়, তখন আমরা দেখবো এইরকম হয়ে থাকছে বা এইরকম হয়ে থাকছে, অর্থাৎ সেখানে এইরকম থাকছে না। আমরা আমাদের এই প্লেসে অর্থাৎ কলকাতা
বা আমরা ইন্ডিয়াতে যদি দেখি তাহলে আমরা দেখবো যে এইরকম থাকছে, এইরকম বা এইরকম সামান্য টিল্টেড হয়ে থাকছে। কিন্তু যদি আমরা ওই পোলে যাই তখন আমরা দেখবো এইরকম বা এইরকম। তাহলে কিসের জন্য হচ্ছে এগুলো? এগুলো সব আর্থের ম্যাগনেটিজমের জন্য বা জিওম্যাগনেটিজমের জন্য। তাহলে এই যে প্রপার্টি, অর্থাৎ দুটো ঘটনা দেখে আমরা বুঝতে পারলাম, একটা হচ্ছে মাটির মধ্যে কোনো অয়স্চম্বক দণ্ড রেখে দেখা, তার মধ্যে ধর্মটা আসছে কিনা, আর এই পৃথিবীর উপরে মানে সারফেসে কোনো দণ্ডচুম্বক রেখে দেখা কিভাবে থাকছে। এই দুটোর উপর ডিপেন্ড করে আমাদের আইডিয়ার মধ্যে আসলো বা বিজ্ঞানীদের মনে ধারণা হলো যে পৃথিবীর মধ্যে কোনো একটা ইমাজিনারি বার ম্যাগনেট আছে, খুব বিশাল সাইজের, যার জন্য এই প্রপার্টিগুলো আমরা পাচ্ছি। তাহলে যদি থাকে তাহলে সেটা কেমনভাবে থাকবে? তখন সায়েন্টিস্ট একটা ইমাজিন করলো বিভিন্ন এক্সপেরিমেন্ট করে যে এইরকম একটা আঁকা বাঁকা মতো একটা বার ম্যাগনেট থাকতে পারে, যার নর্থ পোল অর্থাৎ একটা ম্যাগনেটিক জিওম্যাগনেটিক অর্থাৎ একটা ভূচুম্বকের উত্তর মেরু, জিওম্যাগনেটিক নর্থ পোল, সেইটা সারফেসের কোন জায়গাতে, বা এই সাউথ পোল আর্থের সারফেসে কোন জায়গাতে, এই জায়গাটা আমরা মনে রেখে দেবো। এটা বইতে আছে, যে কোনো একটা বই ফলো করে পড়বে, যেটা লেখা আছে যে এই নর্থ পোলটা আছে কানাডার বোথিয়া ফেলিক্স অথবা ইলেভ রিংনেস আইল্যান্ড বা ইলেভ রিংনেস দ্বীপ অথবা বোথিয়া ফেলিক্স, এই জায়গাতে। অর্থাৎ কাছাকাছি দুটো প্লেস, তো বিভিন্ন বইতে বিভিন্ন রকম নামটা দেওয়া থাকে। সাউথ পোলটা রাখা আছে সাউথ ভিক্টোরিয়া ল্যান্ড, এটা কিন্তু ইমাজিনারি, পুরো ব্যাপারটাই ইমাজিনারি। সাউথ ভিক্টোরিয়া ল্যান্ডে গেলে তুমি দেখবে যে তোমার ম্যাগনেটটা এইরকম হয়ে আছে নিচের দিকে, বাই আচ্ছা কানাডার বোথিয়া ফেলিক্সে গেলে তুমি দেখতে পাবে এইরকম হয়ে আছে। উল্টো, এদিকে যদি নর্থ পোলটা নিচে থাকে, এদিকে সাউথ পোলটা নিচের দিকে থাকবে, এটা আমরা দেখতে পাবো। অথবা এটা অনেকে বলে উইলসল্যান্ড, অর্থাৎ সাউথ যে পার্টটা বা সাউথ পোলের কাছাকাছি যে আর্থের সারফেস, এটাই। তাহলে আর্থের ম্যাগনেটিজম অবশ্যই এই বরাবর কাজ করে। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, তাহলে এই বরাবর একটা ম্যাগনেটিক অ্যাক্সিস আমরা ইমাজিন করতে পারি, চৌম্বক অক্ষ, যেটা আমাদের এই বরাবর যে আর্থের যে জিওগ্রাফিক্যাল অ্যাক্সিস অর্থাৎ ভৌগোলিক যে অক্ষ আছে তার সঙ্গে টিল্টেড হয়েছে বা একটা অ্যাঙ্গেল করে আছে। এটা কিন্তু তোমাকে ভাবতে হবে 3D কনসেপ্ট। সেই জন্য ওই অ্যাঙ্গেলটা আমরা ডিফারেন্ট জায়গা থেকে ডিফারেন্ট দেখব, যার নাম হবে অ্যাঙ্গেল অফ ডিক্লিনেশন। অর্থাৎ 1 নম্বরে আসছি অ্যাঙ্গেল অফ ডিক্লিনেশন, এটাকে বলবো অ্যাঙ্গেল বিটুইন জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান বা যেটা আমরা বলি ভৌগোলিক মধ্যতল, জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান। অর্থাৎ ওই অ্যাক্সিস বরাবর যদি আমি কেটে ফেলি তাহলে একটা প্লেন পাবো, সার্কুলার প্লেন। অ্যান্ড জিওম্যাগনেটিক ভৌগোলিক ভূচুম্বক মধ্যতল অফ এ প্লেস। তাহলে কোনো একটা প্লেসের এই দুটো সারফেস যে অ্যাঙ্গেল করে থাকবে তাকে বলবো অ্যাঙ্গেল অফ ডিক্লিনেশন, এখানে ডেল্টা দিয়ে লেখা হয়। তাহলে ডেল্টাটা আমরা যেটা দেখতে পাচ্ছি এই দিকের সাপেক্ষে অর্থাৎ নর্থের রেসপেক্টে ওয়েস্টের দিক, যেটা যদি আর্থের ওই পাশের লোকরা দেখে তখন দেখবে ইস্ট, অর্থাৎ এই ডেল্টা ডিগ্রি ইস্ট অর ডেল্টা ডিগ্রি ওয়েস্ট, এটা হচ্ছে আমাদের সিম্বল লেখা। তাহলে এর মিনিংটা কি? না, এর মিনিংটা হলো ওই ডেল্টা ডিগ্রি জিওগ্রাফিক্যাল মেরিডিয়ানের রেসপেক্টে হয় ওয়েস্টে বা ইস্টে থাকবে, যে জায়গার যত হবে। এটা কোনো একটা প্লেসের কিন্তু বৈশিষ্ট্য, কোনো একটা জায়গার বৈশিষ্ট্য, যে সেই জায়গাতে আর্থের ম্যাগনেটিক ফিল্ড এইটার দ্বারা হিসাব হবে। অর্থাৎ এটা একটা তার সাবস্ট্যান্স বলতে পারি, ম্যাগনেটিক যে প্রপার্টি সেটা হিসাবের একটা উপাদান, অ্যাঙ্গেল অফ ডিক্লিনেশন বা বিচ্যুতি কোণ, বা এটাকে চ্যুতিকোণও বলা হয়। এবার আসছে 2 নম্বর অ্যাঙ্গেল অফ ডিপ বা ইনক্লিনেশন, যেটাকে বলি আমরা বিনতি।
এটা কীরকম? এটা হচ্ছে হরাইজন্টাল লেভেল, কিন্তু কোথাও একটা ম্যাগনেট অ্যাঙ্গেল করে আছে, তাহলে সেটাকে বলবো বিনতি। তাহলে অ্যাঙ্গেল অফ দি অ্যাক্সিস অফ বার ম্যাগনেট উইথ হরাইজন্টাল। যদি এন নিচের দিকে থাকে তাহলে থিটা হবে পজিটিভ। ইফ এন ইজ ডাউনওয়ার্ড, আর থিটা যদি নেগেটিভ হয় তাহলে বুঝতে হবে এস ইজ ডাউনওয়ার্ড, তাহলে এটা এন, এটা এস, এই হলো, এটাকেই বলবো পজিটিভ। তাহলে যত ডিগ্রি অ্যাঙ্গেল হবে, আমি বলতে পারি যে আমরা যেখানে থাকি সেখানকার অ্যাঙ্গেল অফ ডিপ হলো 20 ডিগ্রি এন। 20 ডিগ্রি এন মিনস আমরা যদি এখানে কোনো একটা বার ম্যাগনেটকে রাখি তাহলে দেখবো যে তার এন পোলটা নিচের দিকে থাকবে আর অ্যাঙ্গেল হবে 20 ডিগ্রি। আর একটা কি, এই যে ম্যাগনেটিক ফিল্ড এটা তো একটা অ্যাঙ্গেলে থাকবে হরাইজন্টালের সঙ্গে, তাহলে হরাইজন্টালের দিকে একটা কম্পোনেন্ট পাবো আর ভার্টিক্যালের দিকে একটা কম্পোনেন্ট পাবো। তো ভার্টিক্যাল কম্পোনেন্টটা খুব কম কাজে লাগে, হরাইজন্টাল কম্পোনেন্টটা যেহেতু ম্যাগনেটিক ফিল্ড আমরা আর্থের সারফেসে সব কিছু হিসাব করি, তো সেই জন্য হরাইজন্টাল কম্পোনেন্টটা একটু বেশি লাগে। সেই জন্য 3 নম্বরে আসবো হরাইজন্টাল কম্পোনেন্ট অফ ম্যাগনেটিক ফিল্ড। অফ ম্যাগনেটিক ফিল্ড। এই 3টে পার্ট, অ্যাঙ্গেল অফ ডিক্লিনেশন, অ্যাঙ্গেল অফ ডিপ এবং হরাইজন্টাল কম্পোনেন্ট অফ ম্যাগনেটিক ফিল্ড। তো এর কিছু এবার হিসাবও আছে, আমরা এবার সেটাতে আসছি। যদি আমরা এটাকে বিএইচ দিয়ে লেখা হয়, যদি দেখি যে হরাইজন্টালের সঙ্গে বি অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড থিটা করে আছে, তাহলে এদিকটা হবে বিএইচ আর এদিকটা হবে বি ভি ভার্টিক্যাল। তাহলে বি স্কোয়ার ইজ ইকাল টু বিএইচ স্কোয়ার প্লাস বিভি স্কোয়ার, বিভি ইজ ইকাল টু বি কস থিটা, বিএইচ ইজ ইকাল টু বি সাইন থিটা। এখান থেকে পাবো ট্যান থিটা ইজ ইকাল টু বিভি বাই বিএইচ। এগুলো সব অঙ্কে কাজে লাগবে। জাস্ট ম্যাগনেটিক ফিল্ড হরাইজন্টালের সঙ্গে যদি থিটা কোণে থাকে, যেটাকে আমরা বলেছিলাম অ্যাঙ্গেল অফ ডিপ, এটাকে আমরা থিটা দিয়ে লিখবো সবসময়। এই 3টে হলো। এবার আমরা আসছি, এরকম আর্থের সারফেসে অনেক জায়গা থাকবে যেখানকার অ্যাঙ্গেল অফ ডিপ সেম বা অ্যাঙ্গেল অফ ডিক্লিনেশন সেম। ইফ ডেল্টা সেম, then the line বা the imaginary line connected that places, কোন প্লেসগুলোর যেগুলো ডেল্টা সেম, এই লাইনটার নাম হয়ে গেল তখন আইসোক্লিনিক। ও আচ্ছা, ডেল্টা এটা বিচ্যুতি কোণ ধরে বলছি, তাহলে এটাকে বলবো আইসোগনিক লাইন। আইসোগনিক লাইন। ডেল্টা ইজ ইকুয়াল টু 0 হলে দি লাইন ইজ কল্ড অ্যাগনিক লাইন। আবার বলছি কথাটা, এটাকে বলবো বাংলায় সমবিচ্যুতি, এটাকে বলবো অবিচ্যুতি, মানে বিচ্যুতি নেই। অর্থাৎ পৃথিবীতে এমন কিছু জায়গা থাকবে যেগুলোর ডেল্টার ভ্যালু 0, তাদেরকে আমি একটা আঁকা বাঁকা লাইন দিয়ে আমি যোগ করবো ইমাজিনারি ম্যাপে, ম্যাগনেটিক যে ম্যাপে মানে চৌম্বক যে মানচিত্র থাকবে, সেখানে আমরা দেখবো যে এই ডেল্টা ইজ ইকুয়াল টু 0 একটা লাইন দিয়ে যোগ থাকে, সেই লাইনটার নাম অ্যাগনিক লাইন বা অবিচ্যুতি রেখা। আর যদি কিছু জায়গা থাকে যাদের ডেল্টার ভ্যালুটা সেম অর্থাৎ বিচ্যুতি কোণের মানটা একই,
সেই জায়গাগুলোকে যে লাইনটা দিয়ে যোগ করবো তাকে বলবো সমবিচ্যুতি রেখা। একইভাবে ইফ থিটা ইজ ইকাল টু সেম, যে লাইনটাকে তখন আমরা বলছি আইসোক্লিনিক লাইন, অর্থাৎ সমবিনতি রেখা। আর থিটা ইজ ইকাল টু যদি 0 হয়ে যায় তখন সেটাকে বলবো অ্যাক্লিনিক লাইন, অর্থাৎ অবিনতি রেখা। এইটা আমরা এবার একটু মনে রাখবো। আর যদি দেখি যে বিএইচ সেম, মানে হরাইজন্টাল কম্পোনেন্টটা ওই সমস্ত জায়গার সেম, তখন সেই লাইনটাকে বলবো আইসোডাইনামিক লাইন, অর্থাৎ এটাকে বলছি আমরা সমানুভূমিক বা সমানুভূমিক রেখা। এই লাইনগুলো নামের মধ্যেই সব পেয়ে যাবে, এটা যে কোনো বই থেকে পড়লেই ক্লিয়ার হয়ে যাবে। আর একটা কথা বলি, এই যে ম্যাগনেটিক প্রপার্টি কার, পৃথিবীর ম্যাগনেটিক প্রপার্টি ডিপেন্ড করবে ওর মধ্যে কি মেটেরিয়াল আছে। সেই জন্যই সব জায়গার চৌম্বক ধর্ম একই রকম নয়। অর্থাৎ যদি ইন্ডিয়া যে জায়গাটাতে আছে তার নিচে মাটির মধ্যে যে সমস্ত মেটেরিয়াল দিয়ে তৈরি, যদি আমরা আফ্রিকার কথা ভাবি তাহলে কিন্তু সেখানে মাটির নিচে সেই জিনিস দিয়ে তৈরি নয়। বা যদি ইন্ডিয়ার কথাই ভাবি, হিমালয় রেঞ্জ যে দিকটা আছে সেদিকটা যে মেটেরিয়াল দিয়ে তৈরি হবে, আমার বে অফ বেঙ্গল বা ইন্ডিয়ান যে ওশানগুলো আছে সেই দিকটা কিন্তু সেই মেটেরিয়াল দিয়ে তৈরি নয়। ফলে এই মেটেরিয়ালের উপর কিন্তু কিছুটা ডিপেন্ড করে যে তার ম্যাগনেটিক প্রপার্টি কেমন, কোথায় কীরকম ম্যাগনেটিক সাবস্টেন্স আছে তার উপর ডিপেন্ড করবে। ঠিক একইভাবে চেঞ্জ, আমরা এই যে ম্যাগনেটিক প্রপার্টি চেঞ্জ হবে কখন না, একটা ওয়েদারের উপর ডিপেন্ড করে বা তার ক্লাইমেটের উপর ডিপেন্ড করে বা অনেক একটা টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে। এছাড়াও যদি হঠাৎ করে ওর প্লেট স্ট্রাকচারের কোনো একটা চেঞ্জ হয়ে যায়, মানে কোনো একটা ভূমিকম্প, যে কোনো একটা ঘটনা ঘটলো বা একটা সুনামি হলো, তার ফলে যদি ওর ইন্টারনাল স্ট্রাকচারের কোনো কিছু চেঞ্জ হয়ে যায় তাহলেও কিন্তু এই ম্যাগনেটিক প্রপার্টিগুলো চেঞ্জ হয়ে যাবে। এই হঠাৎ করে চেঞ্জ হলে এটাকে আমরা বলবো ম্যাগনেটিক স্টোর্ম বা চৌম্বক ঝঞ্ঝা, ম্যাগনেটিক স্টোর্ম টার্মটা। তো এইগুলো একটু নিজেকে একটু দেখে নিতে হবে বই থেকে, এটা একটু পড়ে নিন। এবার যেটা লাস্ট একদম আসবো, যে আমরা প্র্যাকটিক্যালি যদি আমরা কোনো একটা ম্যাগনেটিক বার ম্যাগনেট বা চৌম্বক দণ্ড নিয়ে আমরা যদি বলরেখা আঁকি তাহলে আমরা কি দেখব না, এমনিতে যে কোনো বার ম্যাগনেট কি হয়, উত্তর মেরুটা উত্তর দিকেই থাকে। তাহলে এন পোল অফ বার ম্যাগনেট টুয়ার্ডস দি নর্থ, অর্থাৎ একটা বার ম্যাগনেটের এন পোলকেই, নর্থ পোলকেই আমি উত্তর দিকে মুখ করে রেখেছি, নর্থের দিকেই মুখ করে রেখেছি। তাহলে তখন এটা যদি একটা পেপার হয়, এটা একটা পেপার, এখানে যদি বার ম্যাগনেট থাকে এন এবং এস, এই দিকটা এন, এদিকটা এস, এদিকটা ইস্ট, এদিকটা ওয়েস্ট, তখন দেখা যাবে যে এই রকম প্লেসে নিউট্রাল পয়েন্ট তৈরি হয়েছে। যে দুটো পয়েন্ট ক্রস চিহ্ন দিলাম নিউট্রাল পয়েন্ট। তাহলে নিউট্রাল পয়েন্টটা কোথায় তৈরি হলো, exists on the equatorial position। তাহলে সেক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড, আর্থের ম্যাগনেটিক ফিল্ড BH ইজিক্যাল টু হবে μ0/4π PM/r³, যেখানে আর হলো এটা। এইখান থেকে আমি যে কোনো একটা আননোন কোয়ান্টিটি দিলে আমরা কিন্তু বের করে নেব। এটা বোঝা গেল কিনা আরেকবার বলছি। একটা পেপারের উপর আমি একটা বার ম্যাগনেট রেখেছি NS, দণ্ড চুম্বক, যার এন পোলটা আমাদের রিয়েল লাইফে এন নর্থের দিকেই আছে। রেখে দিলে ওদের ক্ষেত্রে নিউট্রাল পয়েন্ট কোথায় থাকবে, পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপর।
তাহলে ওই পয়েন্টে নিউট্রাল পয়েন্ট মানে হলো ওখানে কোনো ফোর্স নেই, নেট ফোর্স নেই, নেট ফোর্স জিরো। কেন জিরো? না ওখানে ম্যাগনেটিক ফিল্ড, আর্থের ম্যাগনেটিক ফিল্ড এই বার ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ডকে ব্যালেন্স করে দিয়েছে, অর্থাৎ ক্যান্সেল করে দিয়েছে, সেই জন্য ওখানে থাকছে না। ঠিক একইভাবে যদি আমরা এন পোল অফ বার ম্যাগনেটকে টুয়ার্ডস দি সাউথে রাখি, তখন ছবিটা হবে এটা। তখন ওই নিউট্রাল পয়েন্টের পজিশনটা দেখা যায় কোথায়? সেন্টার থেকে এক্স ডিস্টেন্স, আর ডিস্টেন্সে অ্যাক্সিসের উপর, অর্থাৎ তখন নিউট্রাল পয়েন্ট এখানে আর এখানে চলে আসে। তাহলে এক্সিস্ট অন অ্যাক্সিস পজিশন বা অ্যাক্সিয়াল পজিশন, সেক্ষেত্রে এটা কত হয়? 2pm/r3। তাহলে এটা আমরা টুয়ার্ড সাউথ আর টুয়ার্ডস নর্থে রেখে দেখলাম। যদি ইস্ট আর ওয়েস্টে রাখি তাহলে দেখা যাবে যে রেজাল্টেন্ট কোনো একটা অ্যাঙ্গেলে হয়, এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল, এইগুলোতে তৈরি হচ্ছে। অর্থাৎ নিউট্রাল পয়েন্টটা তাহলে কেন তৈরি হচ্ছে? না আমরা জানি না কোথায় তৈরি হবে, এটা থিওরিটিক্যালি এটা দেখা গেছে বা প্র্যাকটিক্যালি এটা দেখা গেছে। মূল কনসেপ্ট হলো, নিউট্রাল পয়েন্টের কনসেপ্ট হলো যে সেখানে নেট ম্যাগনেটিক ফিল্ড হবে জিরো। যদি বার ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড এবং আর্থের ম্যাগনেটিক ফিল্ড ইকুয়াল অ্যান্ড অপোজিট হয়ে যায় কোনো একটা পয়েন্টে, তবেই সেখানে নেট ম্যাগনেটিক ফিল্ড জিরো হয়, অর্থাৎ নিউট্রাল পয়েন্টের সৃষ্টি হয়। এই হলো ম্যাগনেটিক প্রপার্টি। একটু বেশি করেই শেষ করলাম আজকে, খুব ইম্পর্ট্যান্ট ক্লাস আজকেরটা। বলবো একটু মন দিয়ে দেখতে, একটু ধৈর্য ধরে ফলো করতে, কঠিন লাগবেই কিন্তু আমি বলবো পড়ো। অসুবিধা হলে আমি আবারও বলছি আমার সঙ্গে পার্সোনালি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো বা কমেন্ট করো যে আমার অসুবিধা হচ্ছে, আমি ঠিক কন্ট্যাক্ট করে নেবো তোমার সঙ্গে। আমি বলছি নিজে নিজে পড়ো, সময় দাও, বাড়িতে থাকো, বাড়িতে থাকলেই পড়াশোনা করা যাবে। ভালো লাগলে একটু লাইক দিও বা কোনো কিছু ফল্ট থাকলে সেটাও আমাকে বলো, চেঞ্জ করার চেষ্টা করব। কিন্তু ক্লাসটা বলবো খুব ইম্পর্ট্যান্ট। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি বোঝানোর, তোমরাও বোঝার চেষ্টা করো। একটু প্রথমটা কঠিন লাগবে, আর কিছু জিনিস অবশ্যই মেমোরিতে রাখতে হবে। ভালো থেকো, পড়াশোনা করো, আর আমার এই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর বন্ধুদেরকেও বলবে, অর্থাৎ শেয়ার করো, আর অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবে যাতে পরের ভিডিওগুলো অটোমেটিক্যালি তোমার ফোনে চলে আসে বা তোমার সিস্টেমে চলে আসে। অবশ্যই লাইক বা কমেন্ট করো। ভালো থেকো।